গুড আফটারনুন। ক্লাস 7-এর আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আমরা যে অধ্যায়টা জানছিলাম সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য, যার সময়কাল হচ্ছে 1526 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত। আগের দিন ক্লাসে আমরা মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক ইতিহাস জেনেছিলাম, মূলত বাবর থেকে শুরু করে ঔরঙ্গজেব পর্যন্ত, যেখানে দেখেছিলাম সাম্রাজ্য স্থাপন ও বিস্তার। আর সাম্রাজ্য স্থাপন ও বিস্তার করতে গিয়ে তারা অনেক যুদ্ধে লিপ্ত হয়, অনেক যুদ্ধ করেন আফগানদের সঙ্গে এবং রাজপুতদের সঙ্গে। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মুঘলদের রাজপুত নীতি ও দাক্ষিণাত্য নীতির চরিত্র। মূলত আমরা দুটো নীতির কথা জানবো, এক রাজপুত নীতি আর দাক্ষিণাত্য নীতি। প্রথম যেটা আমরা জানবো সেটা হচ্ছে মুঘলদের রাজপুত নীতি। এক কথায় মুঘল ও রাজপুতদের মধ্যে সম্পর্ক। কি নীতি গ্রহণ করেছিল মুঘলরা রাজপুতদের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বা সম্পর্ক তৈরি করার জন্য? মুঘল বাদশাহ হুমায়ুন বুঝেছিলেন যে হিন্দুস্তানের ক্ষমতা দখল করতে গেলে রাজপুত রাজাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা দরকার, কারণ রাজপুতরাই ছিল উত্তর ভারতের বিশাল অঞ্চলের জমিদার। হুমায়ুনের পরে বাদশাহ আকবর রাজপুতদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য কতগুলো নীতি গ্রহণ করেন। শুধু আকবর নয়, আকবরের পরে ঔরঙ্গজেব পর্যন্ত যিনারাই বাদশাহ হয়েছেন তিনারাও আকবরের এই নীতিকে অনুসরণ করেন। কি কি ছিল এই নীতিগুলো, কেমন? বাদশাহ আকবর মৈত্রী ও যুদ্ধনীতির সাহায্যে রাজপুতদের মনসবদারি ব্যবস্থার মধ্যে নিয়ে আসেন। মুঘল বাদশাহ ও শাহজাদাদের সঙ্গে রাজপুত পরিবারের মেয়েদের বিয়ে দিতেন। আকবর নিজের স্ত্রীদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার বজায় রেখেছিলেন। কেমন স্যার এটা? যে আকবরের অনেকগুলো স্ত্রী ছিল, যেগুলোর মধ্যে অনেক ছিল রাজপুত যারা হিন্দু। তো আকবর নিজের স্ত্রীদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার বজায় রাখার অনুমতি দিয়েছিলেন, যে যে ধর্মের সে ধর্মই পালন করত। পাশাপাশি তিনি হিন্দুদের উপর থেকে তীর্থকর 1563 খ্রিস্টাব্দে ও জিজিয়া কর 1564 খ্রিস্টাব্দে তুলে নেন। জিজিয়া তীর্থ দুটাই তোমরা জানো। তো 1563 খ্রিস্টাব্দে হিন্দুদের উপর থেকে তীর্থকর আর জিজিয়া কর 1564 খ্রিস্টাব্দে তিনি তুলে নেন। যুদ্ধবন্দীদের জোর করে ইসলাম ধর্ম গ্রহণে নিষিদ্ধ করেন। এই সমস্ত পদক্ষেপগুলো তিনি নেন। এর ফলে সাম্রাজ্যের যে অমুসলমান প্রজারা ছিল তারা খুশি হয়ে যায়। তবে ব্যতিক্রম হিসাবে মেওয়াড়ের রানা প্রতাপ সিং আকবরের অধীনতা স্বীকার করেননি, যার ফলস্বরূপই 1576 খ্রিস্টাব্দে ঘটেছিল হলদিঘাটের যুদ্ধ। আকবরের নীতির ফলে মুঘলরা বীর রাজপুত যোদ্ধাদের পাশে পেয়েছিল। রাজপুতরাও ওয়াতানের বাইরে মুঘল সাম্রাজ্যের সর্বত্র সুনামের সঙ্গে কাজ করার ও বীরত্ব দেখানোর সুযোগ পায়। ওয়াতান কি? ওয়াতান হচ্ছে নিজের ভিটে বা এলাকা বা স্বদেশ। যেমন রাজা ভারমল, ভগবন্ত দাস ও মানসিংয়ের বংশের ওয়াতান ছিল আধুনিক জয়পুর, মানে আধুনিক জয়পুর হচ্ছে তাদের জন্মস্থান। তো ওয়াতান মানে হচ্ছে নিজের ভিটে এলাকা বা স্বদেশ। আকবরের পরে জাহাঙ্গীর ও শাহজাহান কি নীতি নেন রাজপুতদের সঙ্গে? আকবরের রাজপুত নীতিকে অনুসরণ করেছিলেন জাহাঙ্গীর ও শাহজাহান। জাহাঙ্গীরের আমলে
মেওয়াড় মেওয়াড় মেওয়াড়ে মুঘলদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল জাহাঙ্গীরের আমলে। কিভাবে? রানা প্রতাপের ছেলে, যে রানা প্রতাপের সঙ্গে হলদিঘাটে যুদ্ধ হয়েছিল আকবরের, যে মেওয়াড়ের রাজা ছিলেন, রানা প্রতাপের ছেলে অমর সিং, রানা প্রতাপের ছেলে অমর সিং উঁচু মনসব পেয়েছিলেন। এবার প্রশ্ন হতো তোমাদের, স্যার মনসব কি? মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা, উঁচু পদ। এর সম্পর্কে আমরা পরের দিন ক্লাসে জানবো, মনসবদারি প্রথা, তখন তোমাদের আমি ডিটেলসে বুঝিয়ে দেবো। তো রানা প্রতাপের ছেলে অমর সিং উঁচু মনসব পেয়েছিলেন। তো উঁচু মনসব পেলে মেওয়াড়ের সাথে কী হলো? জাহাঙ্গীরের সম্পর্ক ভালো হয়ে গেল। তো মেওয়াড় মুঘলদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল মেওয়াড়ে, এক কথায় কার সময়? জাহাঙ্গীরের সময়। শাহজাহানও প্রায় একই নীতি অনুসরণ করেন। ঔরঙ্গজেবের সময়ে অনেক অমিল দেখা যায়, তবে ঔরঙ্গজেবের সময়ে সবচেয়ে বেশি হিন্দুরা মনসব পেয়েছিল। ঔরঙ্গজেবের সময়ে সবচেয়ে বেশি সংখ্যায় রাজপুতরা মুঘল মনসবদারি ব্যবস্থার আওতায় এসেছিল। অম্বরের মির্জা রাজা জয় সিং ছিলেন ঔরঙ্গজেবের একজন বিশেষত অভিজাত। মারওয়াড়ের, মেওয়াড় আলাদা, মারওয়াড় আলাদা জায়গা। মারওয়াড়ের রাঠোর রাজপুত যশবন্ত সিং ছিলেন আবার মুঘল বিরোধী। যশবন্ত সিং যখন মারা যান, তার ছেলেদের মধ্যে উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। আর এখানে রাজপুত নীতিতে একটা অমিল দেখা যায়, যে কোনো রাজপুত রাজ্যে যদি উত্তরাধিকার নিয়ে বিবাদ বা ঝামেলা দেখা যায়, তাহলে সেই রাজপুতটা মুঘলদের অধীনে নিয়ে নেওয়া হতো, রাজপুত রাজ্যটাকে দখল করে নেওয়া হতো। আর ঠিক তাই হয়, মারওয়ার যে রাজ্য এলাকা অঞ্চলটাকে মুঘলরা দখল করে নেয়, যার ফলস্বরূপে 1679 খ্রিস্টাব্দে যুদ্ধ হয়। সেই যুদ্ধটার নাম হচ্ছে রাঠোর যুদ্ধ। আরও কি কি অমিল ছিল? ঔরঙ্গজেব আবার 1679 খ্রিস্টাব্দে জিজিয়া কর চালু করে দেন, যে আকবর 1564 খ্রিস্টাব্দে তুলে দেন, সেটাই আবার ঔরঙ্গজেব 1679 খ্রিস্টাব্দে জিজিয়া কর চাপিয়ে দিলেন। এটা হচ্ছে রাজপুত নীতির অমিল। তো এই সমস্ত অমিলগুলো দেখা যায়। মুঘলদের সাথে রাজপুতদের যে নীতি, এর উপরে একটা প্রশ্ন পাবে, যে রাজপুত নীতিতে কি কি মিল আর কি কি অমিল। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে মুঘল শক্তি ও দাক্ষিণাত্য। রাজপুতদের সাথে সম্পর্ক জানলাম, এবার আমরা জানবো দাক্ষিণাত্যের নীতিগুলো, যে দাক্ষিণাত্যে কী কী নীতি গ্রহণ করা হয়, কী কী পদক্ষেপ নিয়েছিল। আমরা আগেই দেখেছি সুলতানি যুগে যে দুটি রাজ্য গড়ে উঠেছিল, একটা বাহমনি আর একটা হচ্ছে বিজয়নগর। বাহমনির সাথে বিজয়নগরের যুদ্ধ হয়েছিল, বিজয়নগর শেষ পর্যন্ত হেরে যায়, কিন্তু পরবর্তীতে বাহমনি রাজ্য ভেঙে যায়, আর ভেঙে 5টি রাজ্যের উত্থান ঘটে। কি কি? আহমেদনগর, বেরার, বিদর, বিজাপুর আর গোলকোন্ডা। এই সেই বিজাপুর আর গোলকোন্ডা যে ঔরঙ্গজেবের আমলে মুঘল সাম্রাজ্যভুক্ত হয়েছিল। ঠিক এই রাজ্যগুলিতে বড় বড় জমিদারদের উত্থান ঘটে। দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলিতে পুরনো অভিজাত ও বাইরে থেকে আসা নতুন অভিজাতদের মধ্যে সম্পর্ক কিন্তু মোটেও ভালো ছিল না। আর ঠিক এই সময়ে পর্তুগিজরাও কিন্তু আসতে শুরু করেছিল। এই অবস্থায় মুঘলরা কী করেছিল? দাক্ষিণাত্যে প্রভাব খাটাতে চেয়েছিল।
কিন্তু মজার বিষয় দাক্ষিণাত্য ছিল দিল্লি আগ্রা থেকে অনেক দূরে। প্রথম আকবরের কথায় বলি আমরা। আকবর ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলি অনেক রাজপুত রাজ্যের মতোই মুঘলদের বন্ধু হয়ে যাবে, কিন্তু বাস্তবে তা হয়নি। মূলত 1596 থেকে 1601 খ্রিস্টাব্দের মধ্যে মোগলরা বেরার, আহমেদনগর ও খানদেশ যে অসিরগড় দুর্গ জয় করে নেন। খানদেশে অবস্থিত অসিরগড় দুর্গ। কিন্তু অন্যদিকে আহমেদনগরের প্রধানমন্ত্রী, যার নাম হচ্ছে মালিক অম্বর, তিনি কি করেন? মোগলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ঠিক জাহাঙ্গীরের সময়ও একই অবস্থা ছিল প্রায়। কিন্তু 1336 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের সময় আহমেদনগর মুঘলদের দখলে চলে আসে। সবচেয়ে যে প্রভাব পড়ে যে সময়ে, সেই সময়টা হচ্ছে ঔরঙ্গজেবের সময়ে। ঔরঙ্গজেবের সময়ে দাক্ষিণাত্যের নীতির প্রভাব পড়ে মুঘলদের উপরে। কি প্রভাব কি ছিল? মুঘলদের উপরে ক্ষত তৈরি করে, আঘাত, মূলত দাক্ষিণাত্য নীতি। আমরা এই দাক্ষিণাত্য নীতি যে ক্ষত বা প্রভাব, সেটা আমরা পয়েন্ট করে জানব। সূচনা, প্রভাব, উপসংহার, 5 মার্কের প্রশ্ন হবে। তো কী প্রভাব পড়েছিল? দাক্ষিণাত্য ক্ষত বা আঘাত বা নীতি মুঘলদের উপর কী প্রভাব ফেলেছিল? প্রথমে আমরা বলবো যে খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময়ে মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলি জয় করতে পারলে সেখান থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে, তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে। একটু বলি, ঔরঙ্গজেব যে সময় বাদশাহ হন সে সময় কিন্তু রাজকোষ পুরো ফাঁকা। তার আগে যে সমস্ত বাদশারা ছিলেন, মূলত জাহাঙ্গীর, শাহজাহান, এরা বিলাসবহুল জীবনযাপন করতে ভালোবাসতেন, যার ফলে রাজকোষ আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়। এই রাজকোষ পূর্ণ করার জন্য ঔরঙ্গজেব দক্ষিণী রাজ্যগুলি জয় করতে চেয়েছিলেন, যাতে সেখান থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যায়, আর তার সঙ্গে মারাঠাদেরও দমন করা সহজ হয়। প্রভাব: ঔরঙ্গজেবের আমলে মুঘলরা বিজাপুর ও গোলকোন্ডা দখল করেছিল। মুঘল সাম্রাজ্যের আয়তন এত বড় আগে কখনো হয়নি, কিন্তু বাদশাহ যা ভেবেছিলেন তার উল্টোটাই হলো। এই দক্ষিণ ভারতে অর্থাৎ বিজাপুর ও গোলকোন্ডা জয় করতে গিয়ে অনেক রক্তাক্ষয়ী যুদ্ধ করতে হয় মুঘলদের, যার ফলে অনেক আর্থিক ক্ষতি হয়। দাক্ষিণাত্য যুদ্ধের এই ক্ষত আর সারল না। মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মেনে নিতে হলো। 25 বছর ধরে যুদ্ধ করে ঔরঙ্গজেব শেষে দাক্ষিণাত্যে 1707 খ্রিস্টাব্দে মারা যান। নেক্সট, উপসংহার। উপসংহারে আমরা কি বলবো? বহু বছর রক্তাক্ষয়ী যুদ্ধে মোগলদের অনেক আর্থিক ক্ষতি হয়, রাজকোষ শূন্য হয়ে পড়ে। এসবের কারণে ঐতিহাসিক যদুনাথ সরকার বলেন, স্পেনের ক্ষত যেমন ফরাসি সম্রাট নেপোলিয়নকে ধ্বংস করে, তেমনি দাক্ষিণাত্য ক্ষত ঔরঙ্গজেবকে ধ্বংস করেছিল। মুঘল সাম্রাজ্য ভাঙনের মুখে পড়েছিল। এই হচ্ছে উপসংহার।
তো দাক্ষিণাত্য ক্ষত কি প্রভাব পড়েছিল মুঘলদের উপরে, আমরা 5 মার্কের এই প্রশ্নটা জানবো। অনুশীলনীতে রয়েছে পয়েন্ট করে সূচনা, প্রভাব, উপসংহার। টেক্সট বই পড়ো, টেক্সট বইয়ের সূচনা পাবে, প্রভাব পাবে, উপসংহারটা ভিডিও থেকে তোমরা লিখে নেবে। আমি আর একবার বলছি যে বহু বছর রক্তাক্ষয়ী যুদ্ধে মোগলদের অনেক আর্থিক ক্ষতি হয়, রাজকোষ শূন্য হয়ে পড়ে। এসবের কারণে ঐতিহাসিক যদুনাথ সরকার বলেনের পরে ছোট একটা হাইপেন দেবে, দিয়ে কোটেশন দেবে, এইভাবে দিয়ে লিখতে শুরু করবে যে স্পেনের ক্ষত যেমন ফরাসি সম্রাট নেপোলিয়নকে ধ্বংস করেছিল, তেমনই দাক্ষিণাত্য ক্ষত ঔরঙ্গজেবকে ধ্বংস করেছিল, মোগল সাম্রাজ্য ভাঙনের মুখে পড়েছিল। এ হচ্ছে উপসংহার। টেক্সট ভালোভাবে পড়বে। আমরা দুটো প্রশ্ন বড় জানলাম, একটা মুঘল শাসকদের রাজপুত নীতিতে কী কী মিল ও অমিল ছিল তা বিশ্লেষণ করো, অনুশীলনী কোয়েশ্চেন। আর একটা বড় প্রশ্ন জানলাম, দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের উপর কী প্রভাব ফেলেছিল। টেক্সট বই থেকে উত্তর তৈরি করবে, আর যা প্রয়োজন ভিডিও থেকে লিখে নেবে। টেক্সট বই ভালোভাবে পড়ো আর এইসব উত্তরগুলো তৈরি করো। প্রথম প্রশ্ন, ঔরঙ্গজেব কবে মারা যান? 2 নম্বর, মালিক অম্বর কে ছিলেন? 3, রাঠোর যুদ্ধ কবে হয়? 4, ঔরঙ্গজেব কবে জিজিয়া কর চালু করেন? 5, ওয়াতান বলতে কি বোঝো? মারওয়ার বলতে কি বোঝো? মারওয়ার বা মারওয়ার, রয়ের শূন্য। ওয়ার কথার অর্থ শহর বা অঞ্চল। এই মরু অঞ্চল যে মারওয়ার রাজস্থান, মূলত সেই এলাকাটাকে বোঝায়। নেক্সট প্রশ্ন, আকবর কত খ্রিস্টাব্দে জিজিয়া ও তীর্থকর তুলে দেন? 8, মুঘল শাসকদের রাজপুত নীতিতে কী কী মিল অমিল ছিল তা বিশ্লেষণ করো। 3 অথবা 5। কী কী মিল আমি একবার বলে দিচ্ছি তোমাদের। প্রথমে টেক্সট বই থেকে সূচনা দেবে, সূচনার পরে মিল পয়েন্ট করবে, সূচনা পয়েন্ট বক্স বানাবে। সূচনাতে কি লিখবে? সূচনাতে লিখবে মুঘল বাদশাহ হুমায়ুন বুঝেছিলেন যে হিন্দুস্তানের ক্ষমতা দখল করতে গেলে রাজপুত রাজাদের সাথে সম্পর্ক ভালো রাখা দরকার, কারণ রাজপুতরাই ছিল উত্তর ভারতে বিশাল অঞ্চলের জমিদার। এই হচ্ছে সূচনা। তারপরে পয়েন্ট দেবে মিল, কি কি মিল ছিল। মিলগুলো পরপর নম্বর দিয়ে লিখতে পারো, অথবা কোনো এক চিহ্ন দিয়ে পরপর লিখে দিতে পারো। কি লিখবে? প্রথমে লিখবে বাদশাহ আকবর মৈত্রী ও যুদ্ধনীতির সাহায্যে রাজপুতদের বংশধারী ব্যবস্থার মধ্যে নিয়ে আসেন, এ একটা। 2 নম্বর আবার চিহ্ন দেবে, দিয়ে লিখবে মুঘল বাদশাহ ও শাহজাদাদের সঙ্গে রাজপুত পরিবারের মেয়েদের বিয়ে দেওয়া হয়। তারপরে লিখবে আকবর নিজের স্ত্রীদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার বজায় রেখেছিলেন। নেক্সট, তিনি হিন্দুদের উপর থেকে তীর্থকর 1563 ও জিজিয়া কর 1564 খ্রিস্টাব্দে তুলে নেন। যুদ্ধবন্দীদের জোর করে ইসলাম ধর্ম গ্রহণে নিষিদ্ধ করেন। এগুলো হচ্ছে মিল। অমিলে কি কি লিখবে? অমিল পয়েন্ট, তারপরে লিখবে সেইভাবে 1, 2, 3 নাম্বার দিতে পারো অথবা চিহ্ন দিয়ে। উত্তরাধিকার নিয়ে গণ্ডগোল হলে মুঘলরা রাজপুত রাজ্যটি দখল করে নিত, যেমনটা রাঠোর রাজ্যটির ক্ষেত্রে হয়েছিল, মূলত মারওয়াড় যে রাজ্যটা। তারপরে লিখবে পুনরায় জিজিয়া কর চালু করেন আকবর 1679 খ্রিস্টাব্দে। তারপরে লিখবে মোগল দরবারে বীরদের সংখ্যা কমতে থাকে, তাদের সাধারণ মনসব পদে নিয়োগ করা হতো। এগুলো হচ্ছে অমিল। তো
এই 8 নম্বর প্রশ্ন, কি কি মিল আর অমিল, কমপ্লিট। তারপরে 9, দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মোগল শাসনের উপর কী প্রভাব ফেলেছিল, পয়েন্ট সূচনা দেবে। তারপরে প্রভাব, টেক্সট বইয়ে সুন্দর করে লেখা আছে দাক্ষিণাত্য ক্ষত বলে একটা পয়েন্ট, সেখান থেকে সূচনা তৈরি করবে, আর বাকিটা প্রভাব। উপসংহার আমি তোমাদের বলেই দিলাম, সেই উপসংহারটা লিখতে হবে। আমি আর একবার বলে দিচ্ছি, উপসংহার পয়েন্ট লিখবে, লেখার পর উপসংহার লিখতে শুরু করবে। কি লিখবে, যে বহু বছর রক্তাক্ষয়ী যুদ্ধে মোগলদের অনেক আর্থিক ক্ষতি হয়, রাজকোষ শূন্য হয়ে পড়ে। এসবের কারণে ঐতিহাসিক যদুনাথ সরকার বলেন লিখে পর ছোট্ট একটা হাইপেন দেবে, দিয়ে কোটেশন মার্ক, স্পেনের ক্ষত যেমন ফরাসি সম্রাট নেপোলিয়নকে ধ্বংস করেছিল, তেমনি দাক্ষিণাত্য ক্ষত ঔরঙ্গজেবকে ধ্বংস করেছিল। মুঘল সাম্রাজ্যের ভাঙন হয়েছিল, এক কথায় মুঘল সাম্রাজ্য ভাঙনের মুখে পড়েছিল। এই হচ্ছে উপসংহার। আজকের ক্লাস কমপ্লিট। পরের দিন আমরা বাদশাহী শাসন, প্রশাসনিক আদর্শ, যে প্রশাসনিক ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো সম্পর্কে আমরা জানব।